সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। বিকেল 5টার মধ্যে আবাসিক হলগুলো খালি করার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। দেয়াল, ফ্লোর সহ একাধিক স্থানে তৈরি হয়েছে ফাটল, খুলে পড়েছে টাইলসও। যাত্রীদের মধ্যে শঙ্কা কাজ করলেও মেট্রো কর্তৃপক্ষ বলছে মূল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি, শঙ্কার কোনো কারণ নেই। ফাঁকা রাখা 7টি আসনে প্রার্থিতা এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি। আলোচনা রয়েছে এসব আসনের বেশ কয়েকটি ছাড়া হতে পারে শরিক দলের প্রার্থীদের। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীকে নির্বাচন বাতিলের নিয়মে। এর বিরোধিতা করছে বিভিন্ন দল। ধানের শীষে ভোটে লড়ার পথ খুঁজছেন অনেকে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 60 থেকে 70% আর্থিক প্রতারণা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFSA বছরে 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। দেশ বিদেশে থাকা প্রতারকরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও টার্গেটে সাধারণ মানুষ। এমন অবস্থায় ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা ব্যাংকগুলোর প্রযুক্তিগত নিরাপত্তা সক্ষমতা বাড়ানো, অনলাইন বেটিং বন্ধ ও সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। অন্যদিকে ডিজিটাল ব্যাংকিংয়ের আর্থিক প্রতারণা ধরতে ব্যাংকগুলো অসহযোগী বলে দাবি গোয়েন্দা সংস্থার। এবার শুনবেন বিস্তারিত। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে আজকে রোববার বিকাল 5টার মধ্যে যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে যে সকল শিক্ষার্থী থাকেন তাদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের পরপরই কিন্তু আজকে সকাল থেকেই আমরা বিভিন্ন হলে ঘুরেছি। তো অন্যান্য হলেও যেরকম সকাল থেকেই শিক্ষার্থীরা তারা যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে তারা হল ত্যাগ করছেন। পাশাপাশি এই মুহূর্তে আমি রোকেয়া হলের সামনে দাঁড়িয়ে আছি, সেখানেও কিন্তু যারা নারী শিক্ষার্থী বা মেয়ে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু সকাল থেকে হল ত্যাগের যে প্রবণতা সেটি রয়েছে। তবে নারী শিক্ষার্থীদের এই হল ত্যাগের প্রবণতাই কিন্তু বেশি, কেননা আমরা অন্যান্য যে ছেলেদের হল রয়েছে সেখানে দেখেছি সেখানে যেরকম হল ত্যাগ করছেন পাশাপাশি থাকার যে প্রবণতা সেটিও কিন্তু রয়েছে। অনেক শিক্ষার্থী বলেছেন যে না, এই মুহূর্তে আসলে আবাসন সংকটের বিষয়টি এই নির্দেশনা দিয়ে আসলে সংকট নিরসন করা সম্ভব নয়। তারা বলছেন যে তারা 2-1 হয়তো থেকেও যেতে পারেন। পাশাপাশি যে সকল নারী শিক্ষার্থীরা এখান থেকে বের হচ্ছেন তাদের সাথে কিন্তু তাদের অভিভাবকরা রয়েছে এবং এই নির্দেশনাকে বেশিরভাগ শিক্ষার্থী স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে ভূমিকম্পের পরবর্তী যে আতঙ্কটি আসলে সবার মধ্যে তৈরি হয়েছে, যে প্যানিক তৈরি হয়েছে, সেটি নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী তারা ট্রমাটাইজ হয়ে আছেন। কেননা আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ অনেক দিন ধরেই আসলে শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছেন যে বেশিরভাগ হল সংস্কারের প্রয়োজন এবং এগুলো অনেকটাই ঝুঁকিপূর্ণ, এমনটা শিক্ষার্থীরা দাবি করে আসছেন। তো এই বাস্তবতায় যখন 5.7 মাত্রার ভূমিকম্প হয় তখন কিন্তু শিক্ষার্থীরাই আমাদেরকে জানিয়েছিলেন যে বেশ কয়েকটি ভবনের ছাদ থেকে পলেস্তারও খসে পড়েছে। এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে বেশ আতঙ্কই তৈরি হয়েছিল। তো সেই আতঙ্কের কারণেই আসলে গতকালকে রাত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং একই সাথে আজকে রোববার বিকেল 5টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশনার মেনেই আসলে এই শিক্ষার্থীরা স্বাগত জানিয়েই এই শিক্ষার্থীরা তারা নিরাপদে তাদের ফ্যামিলির কাছে বা পরিবারের কাছে ফিরে যাচ্ছে। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। এর মধ্যে বিজয় সরণী স্টেশনে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোর ফেটে চৌচির। আস্তর দিয়ে আপাতত ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। খুলে পড়েছে দেয়ালের বেশ কিছু টাইলসও, যা মাস্কিং টেপ লাগিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে ক্যামেরার দিকে তেড়ে আসেন স্টেশনটিতে কর্মরত রুম কন্ট্রোলার। রাজি হননি কথা বলতেও।
হেড অফিসের সাথে কথা বলবেন, সে বলবে, আর আপনার এগুলা বন্ধ করেন। একই অবস্থা কারওয়ানবাজার, মিরপুর 10 ও পল্লবী স্টেশনে। দেয়াল ও ফ্লোরের একাধিক স্থানে ধরেছে ফাটল, যা নিয়ে শঙ্কিত যাত্রীরা। 5.5 মাত্রার ভূমিকম্পে এরকম যদি ফাটল ধরে সেটা অবশ্যই আমাদের দ্বারা কাম্য নয়। ফাটল ধরছে, এতে তো আবার ক্র্যাক করতে পারে, এবার ট্রেনের চলাচলের একটা শক্তি আছে না। অবশ্য এমন ফাটলে মারাত্মক ঝুঁকি দেখছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। যেই পরিমাণ ম্যাগনিটিউডে আর্থকোয়েক হয়েছে, কারণ এটা ব্রিক ওয়ার্ক, আমাদের কিন্তু বাকি কিন্তু ফ্রেম স্ট্রাকচার হলো আসন। তো এই সোয়েতে এই ব্রিকের মাইনর ক্র্যাক হয় এবং স্টেশনের মধ্যে এই ক্র্যাক যাত্রীদের সাথে কোনোই সংশ্লিষ্টতা নাই। এই ধরনের ক্র্যাক যদি আপনার ওই ট্র্যাক লেভেলে হইতো কোথাও, তাইলে সেখানে একটা রিস্কের সম্ভাবনা ছিল। সুতরাং এইটা আমাদের ওই ট্র্যাক লেভেলে, পিয়ার লেভেলে, ভায়াডাক্ট লেভেলে আমাদের কোনো সমস্যা নেই। মেট্রো কর্তৃপক্ষ বলছে চলাচলের সময় প্রতিনিয়তই স্বাভাবিক কম্পন তৈরি হয় স্টেশন ও লাইনে, যা বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে এমআরটি 6 লাইন। নানা ইস্যুতে বিতর্ক চললেও ভোট সামনে রেখে মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা। অন্যান্য দলের পাশাপাশি বিভিন্ন সংসদীয় এলাকায় জনসংযোগে ব্যস্ত দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের। প্রায় 3 নভেম্বর 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। 63টি আসনে প্রার্থিতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি। এর মধ্যে রয়েছে ঢাকার 7টি আসনও। ঢাকা 7, 9, 10, 13, 17, 18 এবং 20 আসনের মনোনয়ন প্রত্যাশীরা অপেক্ষার প্রহর গুনছেন চূড়ান্ত সিদ্ধান্তের। চাউর হয়েছে ঢাকার এসব আসনের মধ্যে বেশ কয়েকটি আসন ছাড়া হতে পারে যুগপৎ আন্দোলনের শরিকদের। আলোচনায় আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ কয়েকজন। কয়েকটি আসনে আলোচনায় আছেন এনসিপি নেতা এবং সরকারের উপদেষ্টাও। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীক নিয়ে ভোট করার বিধান বাতিলে। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলগুলো এর সমালোচনা করছে। নিজ দলের প্রতীকে ভোটে জয়ী হওয়া কঠিন মেনেই অনেকে উপায় খুঁজছেন ধানের শীষ নিয়ে ভোটে লড়ার। অপরিপক্ষ আলোচনা হবে যদি আলোচনা করা হয় যে আচ্ছা ধানের শীষ জনগণ যতটা চেনে আমার মার্কা ততটা চেনে, আমি যদি ধানের শীষ মার্কাটা ব্যবহার করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের সহযোগী হবে। সো সেটা আমরা চাইবো। আগামী নির্বাচনের জন্য চাইলে কোনো দল অন্য কোনো পরিচিত মার্কা যাতে ইলেকশন করতে পারেন, এই বিধানটা। অন্য দলের জন্য আসন ছাড়তে নারাজ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তাদের প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের কাছেই থাকবে ধানের শীষ। ঢাকা 18 আসন একটি প্রবেশদ্বার। এই ঢাকা 18 আসন অবশ্যই কোনো জোটের কাছে যাবে না, এটা দলের কর্মীদের কাছেই থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ আসন। এখানে অন্য কোনো নেতৃত্ব কাছে ছাড় দেওয়ার কোনো সুযোগ পার্টির আছে বলে মনে করি না এবং আমাদেরও আছে বলে আমরা মনে করছি না। ফাঁকা রাখা আসনগুলোতে প্রচারে পিছিয়ে পড়ার কথা মানছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মতে আরপিও সংশোধনী নতুন জটিলতা তৈরি করেছে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় নিয়ে এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন তিনি। যে সমস্ত সিটগুলো বাকি আছে খুব স্বাভাবিকভাবে ওখানে যে প্রার্থী নির্বাচনে আসবে সে একটু পিছিয়ে থাকবে। ওখানে কিভাবে করবো, ওদের পলিসি কি, বিএনপি পলিসির সঙ্গে মিলবে কিনা। আর আরপিও সংশোধনের মাধ্যমে তো আর কি জটিলতা সৃষ্টি হয়েই গেছে। এই ব্যাপারে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব চিন্তা ভাবনা করতেছেন, আমরাও ভাবতেছি যে কোনো সামনে নেক্সট মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলের তালিকায় রয়েছে 8 দলের মোর্চা, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ, এনডিএম, বিজেপি সহ নিবন্ধিত অনিবন্ধিত 40টির মতো রাজনৈতিক দল। দেখে মনে হবে সাধারণ কোনো বাক্স, ভেতরে ফাঁপা, সারি ধরে সাজানো অনেকগুলো চেম্বার। তবে এই জাদুর বাক্স যে কোনো কম্পিউটার মনিটরের সাথে সংযোগে একই সাথে 200-র বেশি সিম সংযোগ তৈরি করতে সক্ষম। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের এসব সিম মিডলম্যানের মতো ব্যবহার করা হয় মিশর থেকে। সোনালী তরঙ্গে আর্থিক আদান প্রদানের শেষ গন্তব্য বেশিরভাগই চীন। সুনির্দিষ্ট কোনো সংখ্যা না পাওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকের হিসেবে বছরে অন্তত 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। গোয়েন্দা সূত্রের মতে আর্থিক প্রতারণার 60 থেকে 70% হয় এমএফএস বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 60 থেকে 70% ফাইন্যান্সিয়াল স্ক্যাম সংক্রান্ত অভিযোগগুলো আমাদের কাছে আসে। ব্যাংকের একটা গ্রাহকের টাকা নগদ বিকাশ বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তার
সে কিছুই জানে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, মোবাইল ব্যাংকিংয়ের হিসেব খোলার ক্ষেত্রে 2D ছবির ভেরিফিকেশন অনুপযুক্ত হলেও তা চলে আসছে দীর্ঘদিন। টাকা নগদায়ন করতে গ্রাহক কোন ব্যাংকের কার্ড ব্যবহার করেন এবং সে কার্ড কার নামে তা সুনির্দিষ্ট করতে পারে না অপারেটর। এছাড়া ক্যাশ ইন করতে পারেন যে কেউ। এমন অবস্থায় 13 MFS সেবাদাতাকে অনলাইনে অবৈধ অর্থ লেনদেন বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে সন্দেহজনক লেনদেন হয় এমন হিসেবের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আইটি বেসড ট্রানজ্যাকশন যেহেতু বেশি হবে, অতএব আইটিটা যাতে খুব সিকিউরড হয় এবং কস্ট ইফেক্টিভ হয়, যেহেতু ক্ষুদ্র ইনভেস্টর আর ডিপোজিটররা গ্রাহক থাকবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ব্যাংক ও কোম্পানিগুলোর অসহযোগিতা দ্রুত পদক্ষেপ নেওয়ায় অন্যতম বাধা হয়ে ওঠে। একজন অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টটা খোলার পরে আরেকজনের কাছে যারা স্ক্যামের সাথে যদি তাদেরকে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে বাড়ায় দিয়ে দিচ্ছে, তো সেটা ব্যাংকিং যারা কর্তৃপক্ষ আছে সে বিষয়ে ট্রানজ্যাকশনগুলো, বিশেষ করে যে এখানে ট্রানজ্যাকশনগুলো খুব ছোটো ছোটো ট্রানজ্যাকশন হয়, 5,000 10,000। ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং জীবন অনেকটা সহজ করলেও এখন এটি মাথা ব্যথার কারণ। তার অন্যতম কারণ আর্থিক কেলেঙ্কারি। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে, মোবাইল অপারেটর কোম্পানির সিম কেনাবেচা আরও বেশি কঠোর হতে হবে যদি আমরা এই আর্থিক কেলেঙ্কারি কমাতে চাই। ঠিক একইভাবে সেসব সিম থেকে যখন কেউ ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের জন্য সেবা নিতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই তাকে ভেরিফিকেশনের আওতায় আনতে হবে।